এবারে ব্লাস্ট হলো অনেক জোরে, তখন পুরো আগুনের ফুলকির মতো পড়ছে গায়ে আমার। আর আমাদের দুজন করে আমরা নামি আর্থ রোডে। তো আমার সঙ্গে আরেকজন যে ছিল, সে আমাকে বলছে বলছে কৃষ্ণা দি আপ কিউ খাড়া হ্যাঁ, ছোড় দিয়েছি আপ আর্থ রোড। তখন আমি সঙ্গে সঙ্গে আর্থ রোডটা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আমি আমার যে সুপারভাইজার ছিলেন যিনি, ওনাকে ফোন করেছি। আমি বলি স্যার ব্লক নেই হুয়া হ্যাঁ, আপ গাড়ি লেকে ইধার আইয়ে, উসকে বাদ হাম আর্থ রোড লাগাएंगे। তখন ওরা এলো, তারপরে আবার ব্লক দিল, তারপরে আবার আর্থ রোড লাগালাম। নমস্কার। ঝাড়গ্রামের কৃষ্ণা ঘোষের বাড়িতে উনি ঝাড়গ্রামের রেলওয়ে স্টেশনে ওভারহেডের কাজ করেন। নমস্কার। আপনি কত সালে সার্ভিস পেয়েছেন? 2013 সাল। 2013 সার্ভিস মানে কোথা থেকে, পরীক্ষা কোথা থেকে দিয়েছিলেন? পরীক্ষা দিয়েছিলাম কলকাতাতে। কলকাতাতে। আপনি আপনার পড়াশোনা? আমি ম্যাথ অনার্স করেছি। ম্যাথমেটিক্সে অনার্স করেছেন। আপনি সার্ভিস পেয়েছেন 2000 কত সালে? 13 সালে। আচ্ছা, তো আপনি যে রেলওয়ে সার্ভিস করবেন বলে যে সার্ভিসের জন্য যে আপনি অ্যাপ্লিকেশন দিয়েছিলেন বা আপনি চাকরির জন্য ইন্টারভিউ বা পরীক্ষা দিয়েছেন, তো আপনার এটা কেন মনে হলো যে আমি রেলওয়ে সার্ভিস করব বা রেলে আমার সার্ভিসের জবটা আমার হবে? আমার এটা কখনোই মনে হয়নি যে আমি রেলওয়ে সার্ভিস করব, কারণ আমি পড়াশোনায় ছোটোর থেকে ভালোই ছিলাম। আমার জীবনের লক্ষ্য ছিল যে আমি স্কুল টিচার হব। আমার মধ্যে যা আছে সেটা আমি আর 10টা বাচ্চাকে দিব, কিন্তু ওইটা আমার হয়ে ওঠেনি। যাই হোক, তখন 2011 সালে যখন আমি ভর্তি হয়েছিলাম আপনার এমএসসি করার জন্য, তখন এই ফর্মটা বেরায়, যে গ্রুপ ডি নেওয়া হবে, এই ফর্মটা আমি ফিল আপ করেছিলাম। ফিল আপ করার পরে পরীক্ষা সেন্টার পড়েছিলাম আর কলকাতাতে। পরীক্ষা দিতে গেছিলাম, পরীক্ষায় পাস করে যাই। পাস করার পরে তখন মাঠ হয়, মানে ছুটতে হবে আপনার 3 মিনিটে 400 মিটার। এবার মাঠ পাস করি, তারপরে এবারে ভাইভা হয়। ভাইভা হওয়ার পরে তখন আমি সিলেক্টেড হই আপনার, তারপরে মেডিকেল হয়, মেডিকেলে পাস করি, তারপরে সিলেক্টেড হয়। সার্ভিস আপনি কিন্তু আপনি এই যে যে ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন, আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করেন? ইলেকট্রিক্যাল টিআরডি। ইলেকট্রিক্যাল টিআরডি। কিন্তু আপনি ইলেকট্রিক্যাল টিআরডি যে সার্ভিস করেন, তো 25,000 ভোল্ট। তো আপনার এই, আপনি একজন মহিলা হয়ে ইলেকট্রিক্যাল যে সার্ভিস করবেন, এতে আপনার একটা ভয় বলে একটা বিষয়বস্তু কাজ করে না? প্রথমে তো কিছুই জানতাম না যে কোন ডিপার্টমেন্টে যাচ্ছি, সেখানে কি কাজ, কি আমাকে করতে হবে, এগুলো কিছুই জানতাম না। আর যে জায়গায় আমার প্রথম পোস্টিং হয়, টোটালি আমি ওর আগে সেই জায়গাটিই চিনতাম না। যাওয়ার পরে দেখলাম পোস্টিং কোথায় হয়েছিল? গিধনিতেই। গিধনিতে। আচ্ছা। এবার যাওয়ার পরে দেখলাম, তো প্রথম দিন তো কোথাও যাইনি, দেখে বুঝতেও পারিনি। প্রথম অফিসেই থাকতাম, অফিসিয়াল জব সব করতাম, অফিসেই থাকতাম। তারপরে দেখলাম যে মানে আমাদের যে অরিজিনাল কাজ যেটা, তখন আমাদের যিনি এসএসসি ছিলেন, উনি আমাদেরকে ফিল্ডে নিয়ে যেতেন। তারপরে কাজ দেখলাম, তখন মনের মধ্যে একটা ভয় স্বাভাবিকভাবে কাজ করবে, ভয় কাজও করেছিল। কিন্তু এটা কখনো দমিয়ে রাখেনি যে ওই ভয়ের থেকে যে আমি দমে থাকবো, এই জিনিসটা আমার মধ্যে কখনোই ছিল না। আমার মধ্যে সবদিন একটা জিনিস আছে যে আমি কাজ শিখবো এবং কাজ ভালো করে আমি দেখাবো, কাজটা করব, ভালো করে মন দিয়ে কাজ করব এবং কাজ করে আমি দেখাবো যে আমিও পারি, একটা মেয়ে হয়েও আমি একটা ছেলের সমান কাজ করতে পারি। এটা আমার মধ্যে সবসময় ছিল। তো সেই থেকে মানে কাজ শেখা, সিনিয়রদের সঙ্গে বিভিন্ন আলোচনা করা, কিভাবে কি কাজ করতে হয় না করতে হয়। সিনিয়ররাও আমাদেরকে অনেক হেল্প করেছে এবং সব কাজ শিখিয়েও দিয়েছেন ওনারা। তারপরে নিজের চেষ্টা না থাকলে তো কেউ কিছু করতে পারে না। আমার মনের মধ্যে ওই চেষ্টাটুকু ছিল যে শিখবো আমি। অনেক সময় ওরা রেগেও যেত, কিন্তু তবুও আমি পিছন ছাড়তাম না, যে আমাকে এটা শিখতেই হবে, এইরকম। এই যে উপরে উঠে কাজ করছেন, 25,000 ভোল্ট, একজন মহিলা হয়ে উপরে উঠে কাজ করা তো খুব কষ্টকর ব্যাপার। আপনার ওই সময় যে আপনি উপরে উঠে কাজটা করবেন, সেই যে এনার্জিটা, সেই এনার্জিটা আপনার কোথা থেকে পেলেন বা কিভাবে আপনার মনে অনুভূতি হলো আপনাকে উপরে উঠে কাজ করতে, যেগুলো সাধারণ মহিলারা ভয় পায়? দেখুন, এর জন্য তো প্রথমেই আমি বলবো আমার মা বাবাকে অনেক ধন্যবাদ, কারণ ওনারা আমাকে ওইভাবে মানুষ করেছেন। কখনো আমাকে, আমি যে একটা মেয়ে এটা আমাকে কখনো বুঝতে দেননি, আমাকে একদম ছেলের মতো করে মানুষ করেছেন।
এটা আমার মা বাবার কাছে আমি সত্যি কৃতজ্ঞ। তবে আমার শ্বশুর বাড়ি আসার পরে আমার হাজব্যান্ড, মানে সব মেয়েরা কি চায় যে আমার বাবার মতো, বাবারা মেয়েদের কাছে আইডিয়াল হয় না, তো আমার বাবার মতো যেন একটা হাজব্যান্ড হয়। তো আমার হাজব্যান্ড নো ডাউট মানে আমার বাবার মতো বাবার জায়গাটা যেন আমার হাজবেন্ড পূরণ করতে পারে আমি সব ওখানে সময়। এখানে হ্যাঁ, একই জায়গায় খুব পেয়েছি। সাপোর্ট পাই আমি, এমনকি মেন্টালি শারীরিক সব সময় আমি সাপোর্ট পাই। আজ আমি যদি কোনো খাবার বানিয়ে নিয়ে নাও যেতে পারি, আমার হাজব্যান্ড খাবারটাও পর্যন্ত বানিয়ে আমার টিফিন প্যাক করে দেয়। মানে খুবই খুবই বলবো মানে কোঅপারেটিভ, মানে ওই রকম হাজব্যান্ড সবাই পায় না। আমার বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি, আমার যা, আমার দেওর, সবাই সবাই খুবই ভালো। এরা এত ভালো বলে আজ আমি আমার এইটুকু বাচ্চাকে ছেড়ে দিয়ে ডিউটি করতে পারি। আপনার বাপের বাড়িটা কোথায়? রোহিণী। রোহিণী, প্রপার রোহিণীতে? হুম। আপনার বাপের বাড়ি কতজন আছে, কে কি আছে? বাবা আছেন, মা আছেন, ভাই আছে, ভাইয়ের বউ আর বাচ্চা ওদের। আপনার আপনার মানে বোন কজন, ভাই বোন মিলে কজন? আমি আর আমার ভাই। আচ্ছা, আপনি বড় হুম। আর ভাই ছোট। হুম। আপনার কাজের যে জায়গায় আপনি কাজ করেন, এই 25,000 ভোল্টে যখন আপনি হাতটা দিতে যান, যেটা 25,000 ভোল্ট, তখন আপনার নিজের থেকে বিবেক থেকে একটা ভয় আসে না, ভয় লাগে না যে আমাকে এই তারটায় আমি হাত দিয়ে করবো কি করে কাজটা? না, এখানে কি একটা ভয় বলে অনুভূতি কাজ করে? অ্যাকচুয়ালি আমি সবসময় মনে করি যে আমি চার্জ লাইনে আর্টরড লাগাচ্ছি, এটা আমি ভেবে নিয়ে আর্টরড লাগাই। মানে হ্যাঁ, ঠিক আমাদের আছে। আমাদের কাজ হচ্ছে হুম, প্রথমে ধরুন আমাদের যে জায়গার মধ্যে মেনটেনেন্স হবে, এ ধরুন এখান থেকে হয়তো স্টেশন পর্যন্ত মেনটেনেন্স হবে আজ, তাহলে এখানে আর্টরড লাগাবো, হুম, আবার ওই মাঝখানের লোকেশন গুলোকে রেখে হুম, আবার তারপরে আর্থরোড লাগাবো। তো আর্থিং এর যেটা জিনিস সেটা হচ্ছে আপনার 25,000 ভোল্ট। আমরা যখন আর্থিং করি তখন 25,000 ভোল্ট থাকে না, মানে খড়গপুর থেকে আপনার 25,000 ভোল্টটা কেটে দেয়, তখন মোটামুটি মিনিমাম 3-4 হাজার ভোল্ট থাকে যখন আমরা আর্থরোড লাগাই। তো আর্থিং যখন আমরা করি, যখন আর্থরোড লাগাই, আমরা সবসময় এটা ভেবে লাগাই যে আমরা চার্জ লাইনে লাগাচ্ছি, 25,000 ভোল্টেই লাগাচ্ছি। সেই জন্য আমরা কি করি যে আমাদের একটা লম্বা আছে বাঁশের মতো, আর আছে কেবিল আছে, তো কেবিলটা যদি গায়ে টাচ হয় তাহলে মুশকিল। তো ওই জন্য কি করি, কেবিলটাকে দূরে রেখে শুধু বাঁশের মতো যেটা আছে ওইটাকে ধরে দূর থেকে টাচ করি, টাচ করে প্রথমে তারে টাচ করে দেখি যে ব্লক হয়েছে কিনা, তাহলে টাচ করলে বুঝে গেলাম যে ব্লক হয়ে গেছে, তখন লাগালাম। আর যদি না হয় তখন ক্ষেত্রে কি হয়, কত ভুলভাল হয়ে যেতেও পারে। আমার সঙ্গে হয়েছে। হয়েছে? এরকম হয়েছে? হুম। প্রথমে লাগাতে গেছি, হুম, দিয়ে এবারে টাচ করেছি, তুলেছি, টাচ করেছি, হুম, ওইরকম দূর থেকেই করেছি, মানে আপনার কেবল গায়ে লাগেনি। এবারে বহুত জোর আওয়াজ, একদম কদম কাননের গেটের কাছে ভাড়াম করে একটা জায়গাটা আওয়াজ হলো। কোথায়? জায়গাটা কোথায়? এই কদম কাননের গেটের কাছে, কদম কানন এখানে গেট? ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে? হুম। আচ্ছা, তখন এবার আপনার সার্ভিস কত দিলেন? এই রিসেন্ট এই 1 বছর হলো জাস্ট, আচ্ছা, তারপরে? এটাই 1 বছর হলো। আচ্ছা, আচ্ছা, ততদিনে আমার 11 বছর সার্ভিস রেখেছে। আচ্ছা, এবারে ব্লাস্ট হলো অনেক জোরে, তখন পুরো আগুনের ফুলকির মতো পড়ছে গায়ে আমার, আর আমাদের দুজন করে আমরা নামি আর্থ রোডে। তো আমার সঙ্গে আরেকজন যে ছিল সে আমাকে বলছে বলছে কৃষ্ণাদি আপ কিউ খাড়া হ্যাঁ, ছোড় দিয়েছি আপ আর্থ রোড। তখন আমি সঙ্গে সঙ্গে আর্থ রোডটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে আমি আমার যে সুপারভাইজার ছিলেন যিনি, ওনাকে ফোন করেছি। আমি বলি স্যার ব্লক नहीं हुआ है, आप गाड़ी लेके इधर आइए, उसके बाद हम आर्थ रोड लगाएंगे। তখন ওরা এলো, তারপরে আবার ব্লক দিল, তারপরে আবার আর্থ রোড লাগালাম। আপনারা যখন এই এয়ার হেডে কাজ করতে যান, আপনারা কি কি প্রোটোকল মেনে কাজ করেন এবং কি কি আপনাদের আহ, সুরক্ষা ব্যবস্থা থাকে, যে কোনো যদি দুর্ঘটনা হয় সেক্ষেত্রে কি কি সুরক্ষা ব্যবস্থা নিয়ে আপনারা ওই কাজ করতে যান? প্রথমে তো ব্লক নেয় আমাদের সুপারভাইজাররা, এরপরে যারা আমরা নিচে থাকি তারা হাতে, কতজন থাকেন আপনারা? আমরা টোটাল গ্যাংয়ে ধরুন মিনিমাম আমাদের হেল্পার থেকে 4 জন, আর এদিকে থাকে 6 জন, 10-12 জন মোটামুটি থাকে। মানে 6 জন বলতে আপনাদের ওটা একটা টিম, হুম। ওই টিমের মধ্যে আপনার টোটাল হচ্ছে কতজন থাকে? 10-12 জন 10 থাকে। থেকে 12 জন। হুম। 10 থেকে 12 জনের মধ্যে কোন কোন ডিপার্টমেন্টের মানুষ থাকে? শুধু আমাদের ডিপার্টমেন্ট। না না, আমি ডিপার্টমেন্টের বলছি না, বলছি কোন কোন, একজন তো অফিসার থাকেন। একজন থাকেন সুপারভাইজার, যিনি আপনার ফিল্ড সুপারভাইজার হয়, যেই বা এসএসসি যে হোক থাকেন, আচ্ছা, আর এমসিএম থাকেন, আচ্ছা, তারপরে গ্রেড 1 থাকে, আচ্ছা, গ্রেড 2 থাকে, গ্রেড 3 থাকে,
আর আমরা হেল্পার থাকি, মানে অ্যাসিস্ট্যান্ট টিআরডি যারা। অ্যাসিস্ট্যান্ট টিআরডি। হুম। কিন্তু এই কাজগুলো সাধারণত কি অ্যাসিস্ট্যান্ট টিআরডি কে দিয়েই করতে হয়? মানে আগে আমরা করব, আচ্ছা, আর্থ রড লাগানোর কাজ আমাদের আগে, আগে তারপরে হেল্পার গুলো করবে। হ্যাঁ তারপরে ওরা গাড়ির উপরে উঠবে, কাজ করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই সময় প্রোটোকল কি সবাইকার জন্য সমান থাকে, না আপনাদের ধরুন আপনারা যে প্রথমে এগোচ্ছেন সেই ওই প্রথম লাগানোর সময় ওই যে আপনারা যে আর্থ রডটা লাগাতে যাচ্ছেন সেই সময় তার আগের প্রোটোকল গুলো কি কি থাকে, কি কি সুরক্ষা ব্যবস্থা প্রোটোকল গুলো থাকে? সুরক্ষা ব্যবস্থা বলতে আমাদের একটা বন্ড বলে জিনিস হয়, যে একটা লোহার মানে এ টাইপের, তার টাইপের, ধরুন এত চওড়া একটা লোহার প্লেট টাইপের থাকে, Plate। ওইটা আমাদের যে মাস্ট থাকে, খাম্বা থাকে, ওর থেকে রেল লাইনে লাগানো থাকে, লাইনে লাগানো থাকে। মানে লাইনটা যদি থাকে আর্থিং হয়ে ক্রস হয়ে বেরিয়ে যাবে। এবার ওই ওই যে যেদিকে আপনার বন্ডটা থাকবে সব রেলে লাগানো থাকে না, এই তো দুটো পাত, হুম। এই দুটো পাতের একটা পাতে লাগানো থাকবে, তো যেই পাতটাই লাগানো থাকবে আমরা সেই পাতটাই ক্ল্যাম্প করব। তার জন্য আমাদেরকে প্রথমে ওই রেলটা ঘষে নিতে হবে, যেন কোনো মরিচা না থাকে, মরিচা তাহলে না, কানেকশন, সালফার না পড়ে। হ্যাঁ কানেকশন ঠিকঠাক ঠিকঠাক connection থাকবে না। হ্যাঁ, ঘষে নিলাম, দিয়ে এবারে ক্ল্যাম্প করলাম। ক্ল্যাম্প করার পরে আপনার পুরো আমাদের যে বেম্বু টাইপের ডান্ডাটা থাকে 5.5 মিটার, ওইটা কি হয় মানে খোলা খোলা থাকে, 3টে পার্ট থাকে, তো ওইটাকে লাগালাম আগে, পুরোটা লম্বা হয়ে গেল। এবার ক্ল্যাম্প করে দিলাম, ক্ল্যাম্প করে দেওয়ার পরে ওইটাকে ধরে তুললাম, তুলে আমাদের হাতে গ্লাভস থাকে, হাতে গ্লাভস থাকে, এবারে ধরে তুললাম, পায়ে শু থাকবে মাস্ট, মাথায় হেলমেট থাকবে মাস্ট। এবার তুললাম, সেফটি বেল্ট। সেফটি বেল্ট আমাদের থাকে না, যারা উপরে কাজ করে তারা সেফটি বেল্ট ব্যবহার করে, হেলমেট ব্যবহার করে। এবার তুললাম, তুলে এবারে ওই কেবিল যেটা থাকে ওই কেবিলটাকে পুরো একদম দূরে করে দেবো, আর এটাকে ধরে টাচ করব, টাচ করে তারপর